নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় ধরনের কাটছাট ছাড়াই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধের পদক্ষেপ, জুয়া প্রতিরোধ ও সাইবার সুরক্ষা সংশোধন বিল পাস। আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। এবারও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং, বলছেন খোদ এনবিআর চেয়ারম্যান। নীতিসুধারা অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। পলিসি রেট 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। মানি লোন কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। রাজস্ব আদায়টা সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় এনুর 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নফেল সহ 22 জনের বিচার শুরু। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে সজাগ সরকার। ঋণ খেলাপি হওয়ায় এমপির শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। আদালতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ। চট্টগ্রাম 4 আসনে ফের হতে পারে নির্বাচন। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাইব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। বড় ধরনের কাটছাট ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% ও মূল্যস্ফীতি 7.5% ঠিক করেছেন অর্থমন্ত্রী। এদিন জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিলও পাশ হয়েছে। সংসদে পাশ করা হোক। পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট। মঙ্গলবার সংসদে কণ্ঠভোটে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মাধ্যমে 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন পায়। 11 জন নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা। এছাড়া সংসদে জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণ আইনটা অর্থ বিল, যার কারণে মাননীয় রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করতে হয়েছে। আমাদের কয়েকটা দিন সময় লেগেছে। তা না হলে জুয়া এবং মাদক আইনটা দুটোই আমাদের রেডি ছিল, একদিনেই আমরা উত্থাপন করতে পারতাম। ওখানে একটু পরিবর্তনও আনা হয়েছে, আপনাদের পরামর্শ মাফিক একটা ধারা অ্যাড করা হয়েছে, সেইটা সহ এখানে রিপোর্ট উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিল নিয়ে জনমত যাচাই আলোচনায় কথা বলেন কয়েকজন এমপি। পরে কণ্ঠভোটে পাশ হয় বিল দুটি। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনবিআর এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে এমন মন্তব্য করেন আহসান হাবিব। তিনি বলেন, 18 কোটি মানুষের প্রত্যেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশের উন্নয়ন সম্ভব। রাজস্ব আয়ের দায়িত্বে থাকা সংস্থা এনবিআর এর চেয়ারম্যান কে হবেন তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। সব আলোচনা ছাপিয়ে সোমবার রাতে এনবিআর এর কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য আহসান হাবিবকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেয়া হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ পায় এনবিআর।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআর এর দায়িত্ব গ্রহণ করেন আহসান হাবিব। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, কাঙ্ক্ষিত পরিমাণে রাজস্ব আদায় এনবিআর এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায়টাও সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবে। এ সময় দেশের 18 কোটি মানুষকেই সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নবনিযুক্ত চেয়ারম্যান। বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে। আমরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা, আন্তরিকতার সাথে কাজ করে এবং এটার যদি এটার যদি যোগ করা হয়, তার ফলাফলই হলো দেশের উন্নতি। গতকাল 29শে জুন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হয়। তার শেষ কর্মদিবসেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের খেলাপি কমানো, উচ্চ সুদেও বিনিয়োগ উদ্বুদ্ধ করা ও মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানেই রয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুদহার টানা অপরিবর্তিত রাখা হয়েছে 10%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5%। ইনফ্লেশনকে কমানো একটা বিগ চ্যালেঞ্জ। এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সে 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। রোববার মুদ্রানীতি প্রকাশের সংবাদ সম্মেলনে দেখা যায় 2025-26 অর্থবছরে বৈশ্বিক অস্থিরতায় উচ্চ আমদানি আর ঋণাত্মক রপ্তানির চাপ সামলেছে 20% রেমিটেন্স প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস, ইতিবাচক ধারায় রয়েছে রিজার্ভ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রাবাজারও উল্লম্ফনের ঝুঁকি নেই। এর বিপরীতে ব্যাংকের খেলাপির হার কমানো, উচ্চ সুদেও বিনিয়োগ উদ্বুদ্ধ করা এবং মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। আমরা অল্টারনেটিভ সোর্স থেকে এনার্জি নেওয়ার কথাও সরকার ভাবছে এবং এগুলো আমি আশা করছি যে অন্তত আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলোর থেকে আমরা খুব একটা পিছিয়ে থাকবো না তেলের দামের দিক থেকে। অর্থঋণ আদালতের অভিযোগও 6 মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন গভর্নর। এটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, অতিরিক্ত তারল্য থাকা কিছু ব্যাংকের অস্বাভাবিক সুবিধা নেওয়ার প্রবণতা রুখতে 4% স্প্রেড সীমা আমানতকারী ও ঋণগ্রহীতা উভয়ের স্বার্থই সুরক্ষিত রাখবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও বর্তমান সরকারের দুর্নীতিও তদন্ত করতে পারবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে যেন ভুল বার্তা তৈরি না হয় সে বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান তিনি। দেশের স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ অন্যান্য সিদ্ধান্ত নেবে সরকার। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফলতা হিসেবে দেখছে সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে খুঁটিনাটি বিভিন্ন বিষয়। সম্প্রতি চীন সফরে দেশটির তরফে কানেক্টিভিটির যে প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান তথ্য উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেবে সরকার। চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান BBIN এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়। সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার পাশাপাশি দুদক আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের অনিয়মও তদন্ত করতে পারে। কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করানোর চেষ্টা করেছিল এবং দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কারও দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ
কোনো ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। ব্রিফিংয়ে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে কালেমা লেখা পতাকা উড়ানোর বিষয়। উপদেষ্টার জবাব, এ বিষয়ে যাতে ভুল বার্তা তৈরি না হয় সেজন্য সতর্ক সরকার। এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি। আদালত কর্তৃক নিষেধাজ্ঞার ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো নামেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে জানান ডাক্তার জাহেদ। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় গণমাধ্যমগুলোকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য উপদেষ্টার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা। রায়ে অসন্তোষ জানিয়ে আপিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের একজন জাসদ সভাপতি হাসানুল হক ইনু জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলন দমনে গুলির নির্দেশ সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাকে 3টি অভিযোগে 10 বছর করে দণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেন বিশেষ আদালত। বাকি 5 অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রসিকিউশন, আপিলের কথা জানায়। আমাদের প্রত্যেকটা চার্জ সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে এটা তো আসামি নিজেই স্বীকারই করেছে। আমরা অবশ্যই মনে করি যে ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এতগুলো নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, আপিলের ঘোষণা দেন তারাও। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। এর আগে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। মুন্সিগঞ্জে হাসপাতালের ডাস্টবিনে মিলল মেয়ে নবজাতক। ঢাকা মেডিকেলে ভর্তি, শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। সুস্থ হবার পর সিদ্ধান্ত, বলছে প্রশাসন। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকের মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হবার সম্ভাবনা আছে আসনটিতে। এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান আসলাম চৌধুরী। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলাম চৌধুরীর ঋণ খেলাপি ইস্যু নিয়ে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ নির্দেশনা দেন, যদি আসলাম চৌধুরী জয়ী হন তারপরও আসনটিতে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। শুনানি শেষে 15 জুন আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার আপিল বিভাগ রায় দেন, ঋণ খেলাপি হওয়ার শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। বাতিল করা হয় তার প্রার্থিতা। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। অ্যাটর্নি জেনারেল জানান, আসনটিতে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জনগণ নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি
যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। চট্টগ্রাম ৪ আসনে ১,৪২,৬৭৪ ভোট পেয়ে জয়লাভ করেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। রায়ের খবর এলাকায় পৌঁছলে ক্ষুব্ধ নেতাকর্মীরা ছোট দারোগারহাট এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং শুরু হয় যান চলাচল। ফিফা বিশ্বকাপের খবর। শেষ বাঁশি বাজতে হিউস্টনের স্টেডিয়ামে শুরু হয় উৎসব। সাম্বার তালে নেচে গেয়ে ব্রাজিলের জয় উদযাপন করেন সমর্থকরা। প্যারাগুয়ের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানির সমর্থকের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। অন্যদিকে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন মরক্কো সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট গত 3টি বিশ্বকাপে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তার 3টি কিন্তু সঠিক হয়েছিল। তবে এ দফায় তাকে ব্যর্থ হতে হলো। দিনের শুরুতেই কিন্তু তাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ফুটবল দল। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে নেইমারের দল। নেইমার মাঠে নামেননি, ট্যাকটিক্যাল কারণে তাকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে শাপে বর হয়েছে ব্রাজিল দলের জন্য। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা 2-1 ব্যবধানে জিতেছে এবং আমরা দেখেছি পুরো স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। একই সঙ্গে তাদের স্বপ্নের পরিধি ধীরে ধীরে বড় হচ্ছে। তারা মনে করছে ব্রাজিল দল যেভাবে ফুটবল খেলছে এবং যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ তাদের খেলার উন্নতি হচ্ছে, তাতে করে এবারের বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে ব্রাজিল ফুটবল দল। ম্যাচটা দারুণ ছিল। প্রথমার্ধে ব্রাজিল ভালো খেলেনি, তবে বদলি খেলোয়াড় নামানোর পর ঘুরে দাঁড়ায়। পরের ম্যাচটা কঠিন হবে, তবে ব্রাজিল খুবই শক্তিশালী দল, তারা দারুণ কিছু করবে। দুই দলই দারুণ খেলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, তাই এই ম্যাচটা দারুণ লেগেছে। পরের ম্যাচও ব্রাজিল চমক দেখাবে। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে একে একে ঝরে পড়তে শুরু করেছে ফেভারিটরা। প্রথমে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে। এরপর এবারের আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, এবারের আসরেও তারা অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তবে নেদারল্যান্ডসকে ধরা হচ্ছিল ডার্ক হর্স। বাছাই পর্বের মতোই সাহসী ফুটবল খেলেছি। বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। ভাষা হারিয়ে ফেলেছি। আমরা ভালো খেলেছি, কিন্তু যথেষ্ট ছিল না। খুব কষ্ট হচ্ছে। এই থেকে কিন্তু আলোচনার বাইরে থাকা দলগুলো বড় স্বপ্ন দেখতে পারে এবারের বিশ্বকাপ নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টানা 3য় দিনের মতো সংঘর্ষে জড়ালো 2 গ্রামের বাসিন্দারা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকায়। পুলিশ সহ আহত হন অর্ধ শতাধিক। ভাঙচুর ও লুটপাট করা হয় ব্যবসা প্রতিষ্ঠান। 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে 2 গ্রামের সংঘর্ষ, রণক্ষেত্র পুরো এলাকা। স্থানীয়রা জানান, সরাইলের ধরন্তি গ্রামের আশিক আলারু হাদিসের কাছে বাকিতে পণ্য বিক্রি করেন সূর্যকান্তি গ্রামের ব্যবসায়ী মোশারফ। দীর্ঘদিন টাকা না পাওয়ায় দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রূপ নেয় সংঘাতে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত 2 পক্ষের কয়েক দফা সংঘর্ষে একজনের মৃত্যু হয়, আহত হন অন্তত 70 জন। ভাঙচুর ও লুটপাট হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এর জেরে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার সকালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পরিস্থিতি যাতে আরো
খারাপের দিকে না যায় আমরা সতর্ক অবস্থানে আছি। উভয় পক্ষকে বলতে চাই যে আপনারা প্রত্যেকের শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। পুলিশের পক্ষ থেকে আইনগতভাবে যা করণীয় আমরা করব। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে মিলল মেয়ে নবজাতক। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রাতের অন্ধকারে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর কান্না। প্রায় 2 ঘন্টা ধরে চলা কান্নার উৎস খুঁজতে শুরু করেন নার্স, পরিচ্ছন্ন কর্মী, এমনকি অন্য রোগীর স্বজনরা। অবশেষে মেলে সন্ধান। হাসপাতাল কম্পাউন্ডের ময়লার স্তূপে মেলে ফুটফুটে এক নবজাতক, তবে মাথায় আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে জন্মের পরপরই এখানে ফেলে যাওয়া হয় তাকে। একটা বাচ্চা হওয়ার পরে থাকবে মায়ের বুকে, অথচ ওই বাচ্চাটা পাওয়া গেছে ডাস্টবিনে। যারা এই কাজটা করছে এর চেয়ে জঘন্য কাজ আর হতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতকের সুচিকিৎসা নিশ্চিতে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। বাচ্চাটার কর্ড ক্ল্যাম্প করা ছিল না, যেটা আমরা নারী বলি আমবিলিক্যাল কর্ড, ওটা ক্ল্যাম্প ছিল না এবং বাচ্চাটা ওখানে পড়া অবস্থায় ছিল। কন্যা শিশুটি সুস্থ হওয়ার পর তার লালন পালনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তবে দোহায় জব্দ ইরানি অর্থ ছাড়ের বিষয়ে আলোচনায় বিশেষজ্ঞ দল পাঠানোর কথা নিশ্চিত করেছে তেহরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এর আগে পাল্টাপাল্টি হামলার পর ইরান বৈঠকের অনুরোধ করেছে বলে দাবি করেন ট্রাম্প। মঙ্গলবার কাতারের দোহায় সেই বৈঠক হবার কথা রয়েছে বলেও জানান তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় ধরনের কাটছাঁট ছাড়াই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধের পদক্ষেপ, জুয়া প্রতিরোধ ও সাইবার সুরক্ষা সংশোধন বিল পাস। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিচার শুরু। এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। কালেমা লেখা সাদা পতাকা উড়ানোর বিষয়ে সজাগ সরকার। এ ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দা। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।